আপনার কি মনে হয় আপনি এই ঘরে একা, নাকি অন্ধকারের আড়াল থেকে একজোড়া চোখ তাকিয়ে আছে আপনার দিকে? যা দেখা যায় না তা কি সত্যি নেই? নমস্কার, আমি প্রীতম। স্বাগত রহস্যবিন্দুতে। হেডফোনটা লাগিয়ে নিন। আজকের গল্প আপনার রক্ত হিম করে দেবে। মাঝরাতে পুরনো বন্ধুর সাথে দেখা, কিন্তু এই হাড় কাঁপানো শীতেও তার গায়ে কোনো পোশাক নেই। সে আপনার সাথে হাঁটছে, কথা বলছে, কিন্তু সে কি আদৌ জীবিত? আজকের গল্প এমন এক বন্ধুর, যে মৃত্যুর ওপার থেকে ফিরে এসেছে নিজের খুনের বিচার চাইতে। আজকের প্রতিবেদন আশাপূর্ণ দেবীর লেখা, যাদের দেখা যায় না। ডুয়ার্সে চাকরি নিয়ে গিয়েছি, আপাতত একাকী। নতুন জায়গা, এর হালচাল সম্পূর্ণ না জেনে সপরিবারে যাওয়ার বিঘ্ন আছে, তাই একা এসেছি। চাকরিটা কি করে পেলাম? বন্ধু গৌতমের যত্ন ও চেষ্টায়। সেই আমাকে জুটিয়ে দিয়েছে, তাই তার ওপর আমার কৃতজ্ঞতার আর শেষ নেই। কিন্তু চাকরিটা জুটিয়ে দিয়ে সে গেল কোথায়? আজ 2 মাসেরও বেশি কাজে জয়েন করেছি, বহু খুঁজেছি, কিন্তু গৌতমের কোনো খোঁজ পাইনি। কেউ কোনো খোঁজও দিতে পারিনি। আশ্চর্য, ও কি তবে অন্য কোথাও ভালো কাজ পেয়ে চলে গেল? নিঃসঙ্গ আমি, বই আমার সঙ্গী। বই না পড়লে আমার রাতে ঘুম আসে না। সেদিন একটা বই পড়ছিলাম, ইজি চেয়ারে শুয়ে শুয়ে। ঠান্ডা কনকনে রাত, দূরে ডুয়ার্সের ঘন অরণ্য জমাট বেঁধে যেন কালো ক্রেয়নে আঁকা ছবির মতো দেখাচ্ছে। স্টেশনের ক্ষীণ আলো কুয়াশার চাদর মুড়ি দিয়ে কেমন দপদপ করতে লাগলো। উড়ে গেল এক নিশাচার পাখি বিশ্রী আওয়াজ করে। টেবিলের জ্বলন্ত লণ্ঠনটা দপদপ করে খানিক কালি তুলে হঠাৎই নিভে গেল। ঘরটা ভরে গেল পোড়া কেরোসিনের গন্ধে আর ঘনীভূত অন্ধকারে। সঙ্গে সঙ্গে উত্তরের এক ঝলক হিমেল হাওয়ায় পাগলের মতো আছড়ে পড়ে ঘরের দরজা জানলাগুলো সব ক্ষিপ্ত হাতে খুলে দিল। চমকে উঠে আমি মাথার তলায় রাখা দেশলাইটা খুঁজতে লাগলাম আতিপাতি করে। পেছন থেকে কে বলল, এই নে দেশলাই, হয়তো ড্যাম লেগেছে, জ্বলবে না, তবে চেষ্টা করে দেখতে দোষ কি? গৌতম, তুই? আমি অবাক হয়ে গেলাম। হ্যাঁ রে বিমল, দেখতে এলাম তোকে। এই রাত দুপুরে তোমার আর আসবার সময় হলো না? না, আমার সময় বড় কম। তোর কাছে আমি কিছু বলবো, কথাগুলো খুবই জরুরি। আমার সঙ্গে একটু আসতে হবে বাইরে। আমি খুশি হয়ে বললাম, এটার বেশি কথা কি? চলো, কোথায় যেতে হবে? এই চাকরিটাও তো তোর জন্যই। তুই আমার কত উপকারী বন্ধু, তার উপর ছোটবেলার খেলার সাথী। যাবো নিশ্চয়ই, দাঁড়া। গায়ে একটা চাদর দিয়ে নি, বাইরে ঠান্ডা। বাইরে বেরিয়ে আমরা পাশাপাশি হাঁটতে লাগলাম, কিন্তু গৌতম কেন যেন একটু দূরে দূরে আমাদের মধ্যে একটা তফাৎ বাঁচিয়ে চলতে লাগলো। হঠাৎ লক্ষ্য পড়ল গৌতমের গা খালি। ঠান্ডার মধ্যে খালি গায়ে গৌতম হাঁটছে কি করে? আমি ব্যস্ত হয়ে উঠলাম। এ কি, তোর গায়ে যে কিছু নেই? তোর শীত লাগছে না? নে আমার এই চাদরটা। গৌতম কিছু না বলে আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর বলল, আমার শীত লাগে না, ওইটা তুই রাখ। তার দৃষ্টিতে কি ছিল জানি না, আমি যেন কেমন হতবাক হয়ে গেলাম। কিছু যে বলবো তাও পারলাম না। চুপ করেই চলতে লাগলাম। রাতের ঘন অন্ধকারে গৌতমকে ভালো করে দেখা যাচ্ছিল না। অনুমানে বুঝছিলাম সে আমার সঙ্গেই আছে। খানিকটা দূরে দুটো পাশাপাশি পাথর রাস্তার ওপর পড়েছিল। গৌতম নিচে একটার ওপর বসে অন্যটা আঙুল দিয়ে আমাকে দেখিয়ে দিয়ে বলল, বস, দরকারি কথাটা আজ সেরে নি। তুই কিন্তু কোনো প্রশ্ন না করে সব কথা শুনে যাবি। হ্যাঁ,
হ্যাঁ করবারও দরকার নেই। তারপর বন্ধুর জন্য যা পারিস করবি। বেশ, বল কি বলবি। গৌতম শুরু করলো। আমি একটা ব্যবসায়ী ফার্মে চাকরি করতাম। ওরা আমাকে অনেক টাকা মাইনে দেবার প্রতিশ্রুতি দিয়েছিল। কিছুদিন কাজ করবার পর আমি বুঝতে পারি ওরা সৎভাবে টাকা রোজগার করে না, বরং খুবই অসৎ পথ বেছে নিয়েছে টাকার করবার জন্যে। আমার এই ব্যাপারটা একবারে পছন্দ নয়। এটা ওরা বুঝতে পেরে আমাকে তাদের টাকার একটা মোটা অংশ দিয়ে আমার মুখ বন্ধ করে দিতে চায়। কিন্তু আমি ওদের এই পাপের টাকা একবারই নিতে চাইনি, বরং আমাকে এসব টাকার অংশ দিতে চাইলে আমি চাকরি ছেড়ে দেব বলি। তখন ব্যাপারটা আরও ঘোরালো হয়ে ওঠে। ওরা আমাকে নজরবন্দি করে আটকে রাখে ঘরে। একদিন আমি গভীর রাতে পালাবার চেষ্টা করে ধরা পড়ে যাই। খুবই ভয় পেয়েছিলাম ওরা বুঝি আমাকে মারধর করবে, কিন্তু কিছুই করলো না দেখে অবাক হয়েছিলাম। তবে ওদের চালচলন, চোখ মুখের চাহনি দেখে বুঝতে পারছিলাম আমার জন্যে আরও কিছু ভয়ঙ্কর অপেক্ষা করে আছে। আমি রুদ্ধশ্বাসে গৌতমের কথা শুনছিলাম, আর শুনছিলাম নিথর আকাশ, নিঝুতি রাত আর ঘুমন্ত বন। মাঝে মাঝে রাতচরা পাখিরা আওয়াজে তার বাতাসের ঝাউবনের শনশন শব্দ। আর কিছুই শোনা যাচ্ছিল না। পাশে তাকিয়ে দেখলাম গৌতম বেশ দূরেই বসেছে। কেন? আমার কাছে এসে বসলে কি দোষ হতো? আমি কথা বলতে যাব ঠিক তখনই গৌতম বুক ভরে শ্বাস নিয়ে ক্লান্ত গলায় আবার বলতে শুরু করলো। ওরা আজ আমাকে হঠাৎ করে বলল, অনেকদিন ঘরে বন্দি আছো, চলো আজকে একটু পেরিয়ে আসবে। ঘুমন্ত আমাকে শীতের রাতে ঘুম ভাঙিয়ে তুলে বেড়াতে নিয়ে যেতে চাওয়ায় আমি ভয়ে চমকে উঠেছিলাম। কিন্তু সে ভাব প্রকাশ না করে খুব ঠান্ডা গলায় বলেছিলাম, এত রাতেই বেড়াতে যাওয়া, থাক না, আজ অন্য আরেকদিন যাওয়া যাবে। কিন্তু ওরা আমাকে ছাড়েনি, জোর করে গাড়িতে তুলেছিল। তারপর গাড়ি ছুটিয়েছিল জঙ্গলের পথে। গভীর ঘন পাহাড় জঙ্গল পেরিয়ে ওরা একটা ছোট ঝর্ণার ধারে এসে থেমেছিল। সেখানে আমাকে ওরা শাসাতে লাগলো, চুরির টাকার ভাগ নিতে হবে, তা না হলে ওখানেই আমাকে ওরা শেষ করে দেবে। তুমি তো জানো বিমল, আমি মার একমাত্র ছেলে। মার কাছে কখনো কোনো অন্যায় করবার শিক্ষা পাইনি। চুরি করা টাকা আমি কেমনে করে মার হাতে তুলে দেব? তার চেয়ে তো আমার দিদা দেখে ওরা বুঝে নিল আমি আর যাই হই চোর নই। তারপর ওরা আমাকে খুন করে ওই জঙ্গলে ফেলে দিয়ে গেল। এতক্ষণ আমি স্তম্ভিত হয়ে গল্প শুনছিলাম। এবার চমকে উঠলাম। তবে যার সঙ্গে কথা বলছি, এতদূর এলাম, সে কি আমার বাল্যবন্ধু গৌতম নয়? তার প্রেতাত্মা? সমস্ত শরীর আমার হিম হয়ে গেল। এত শীতেও ঘেমে উঠলাম। গৌতম আমার অবস্থা বুঝতে পেরে বলল, ভয় পাস না, তোর আমি কোনো ক্ষতি করব না। আমি তোর সাহায্য চাই, করবি? বল। আমি সাহসে ভর করে বললাম, আমি আমার মার কাছে যেতে পারবো, কারণ মা যদি বুঝতে পারেন আমি নেই তাহলে আর বাঁচবেন না। তিনি আজ কদিন ধরেই মনে মনে কি যেন বুঝে ঘরে শুয়ে শুয়ে কাঁদছেন। তুই গিয়ে আমার নাম করে টাকা কটা ওর হাতে দিবি, বলবি গৌতম দিয়েছে, আর কিছু বলবি না। আর ওই পাথরের পাশে আমার সবটা পড়ে আছে, ওটার সন্ধান আর ওই বদমাশগুলোর সব কথা পুলিশের কাছে গিয়ে বলে দিবি। ওদের সাবধান করে দিবি, ওরা যেন কোনো মতে তোর নামটা প্রকাশ না করে। আমার শখের পাশে আমার মানি ব্যাগটা পড়ে আছে, ওটা ভাই তুলে নেই, ওতেই সব কিছু পাবি। হিম ঠান্ডা বাতাসের সঙ্গে ভোরের আলোর জোয়ারে